বন্ধুরা, আজ আপনাদের শোনাবে শিবরাম চক্রবর্তীর একটি গল্প। গল্পের নাম ভ্যানিটি ব্যাগ বনাম মানি ব্যাগ। গল্প পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল। আদালত কক্ষ। মাধ্যমিক বিরোধীর সময় তখন। হাকিম লাঞ্চে গেছেন। উকিলদের বেঞ্চি ফাঁকা। প্রাণকেষ্ট প্রতিতুণ্ডী এবং আবাল বৃদ্ধ কয়েক ব্যক্তি রয়েছেন সেখানে মামলার পুনরারম্ভের অপেক্ষায়। দুজন ভদ্রলোক প্রবেশ করলেন। একজন আর একজনের কাছে প্রাণকেষ্টর পরিচয় দিয়ে, ইনি প্রাণকেষ্ট বাবু, ইনি সেই, এই হুলস্থুল বাঁধিয়েছেন ইনি। প্রাণকেষ্ট, ইনি খবরের কাগজ থেকে আসছেন তোমার সঙ্গে মোলাকাত করতে। দ্বিতীয়জন, হ্যাঁ, আমাদের কাগজের তরফ থেকে আপনার বিবৃতি নিতে এলাম। প্রাণকেষ্ট ম্লান হেসে বলল, খুব কি হুলস্থুল পড়েছে? প্রথমজন বলল, পড়বে না। মেমকে চর মারা কি চারটিখানি? মেমটি হুল বলে নয়, মেম বলেই এই হুলস্থুল। প্রাণকেষ্ট, তা আমি কি বিবৃতি দেব? আমার আর কি বলবার আছে? সাংবাদিক, কিচ্ছু নেই, বলেন কি? বলা নেই, কওয়া নেই, চেনা নেই, পরিচয় নেই। হঠাৎ কেন অমন একটা চর মেরে বসলেন মেয়েটিকে? বাসে আসতে আসতে? প্রাণকেষ্ট, আসতে নয়, বেশ জোরেই মেরেছি তো। তৃতীয় ব্যক্তি, জোরে? সে তো আরও খারাপ, খুবই খারাপ। মেমের গায়ে কেউ হাত তোলে কখনো? মেম কি মেয়ে ছেলে নয়? প্রাণকেষ্ট, মেয়ে ছেলে, হ্যাঁ, মেয়ে ছেলেই বটে। তৃতীয় ব্যক্তি, মেয়ে ছেলের গায়ে হাত তুলতে আছে? ছি! প্রাণকেষ্ট, মেয়ে ছেলেই বটে, কিন্তু অমন হৃষ্টপুষ্ট মেম আমি জীবনে দেখিনি। যেমন হৃষ্ট তেমন পুষ্ট। তৃতীয়জন, হলোই বা হৃষ্টপুষ্ট, তাই বলে তুমি তাকে গায়ে পরে ঠ্যাঙাতে যাবে? সাংবাদিক ভদ্রলোক, আপনার চরের ফলে পুষ্টতা তার কিছু না বাড়লেও হৃষ্টতা ঢের হ্রাস পেয়েছিল আমার মনে হয়। চতুর্থ ব্যক্তি, একটি পণ্ডিতি চেহারায়, ছি! বাবা প্রাণকেষ্ট, এ কাজ তোমার উপযুক্ত হয়নি। মাতৃবধ পর দ্বারেষু, এ কথা কি পড়নি তুমি চাণক্য শ্লোকে তোমার ছেলেবেলায়? প্রাণকেষ্ট, মাতৃবধ, হ্যাঁ, মাতৃবতই বটে। প্রথম ব্যক্তি চতুর্থ ব্যক্তিকে, তা মশাই, বড় দায়স্যদের পর্দার আড়ালে তো থাকতেই হয়, তাহলেই আর পরের দ্বারা লাঞ্ছিত হতে হয় না এমন। পঞ্চম ব্যক্তি, কিসের মাতৃবধ? আমাদের কার বাবা কটা মেম বিয়ে করতে গেছে শুনি, আপনি বলুন না। চতুর্থ ব্যক্তি, বেশ, মাতৃবধ নাই বা হলো, পরের জিনিস তো। পরদ্রব্য তো বটেই। পরদ্রব্যেষু লস্ট্রবধ, এটা তো আপনি যা মানেন। মেম কিছু কারো নিজের দ্রব্য নয়। পরের মেমের গায়ে হাত তোলা কি ঠিক হয়েছে প্রাণকেষ্টর? একটি তরুণ যুবক, হ্যাঁ, সাহেব হলেও না হয় কথা ছিল। মেমটেম মেরে কিছু দেশোদ্ধর হয় না। দ্বিতীয় এক যুবক, তার প্রতিবাদী, হয় না।
কিন্তু সাহস বাড়ে। এই সাহসই মেম থেকে ক্রমে সাহেবে গড়ায়, ক্রমে ক্রমে সাহেবে সাহেবে গড়িয়ে চলে। প্রথম যুবক। সাহেবে সাহেবে কত রকমের সাহেব আছে মশাই শুনি? দ্বিতীয় যুবক। সাহেব কি এক রকমের? ইংরেজ সাহেব থেকে পর্তুগিজ সাহেব, পর্তুগিজ থেকে ওলন্দাজ, ওলন্দাজ থেকে সিনেমায়। মারতে মারতে চলে যাও না, চলে যাও ইন্দোনেশিয়া পর্যন্ত। তৃতীয় যুবক। তারপরও তো ইয়াঙ্কি সাহেব রয়ে গেল, ফিলিপাইন থেকে সাম্রাজ্য পর্যন্ত সারা দক্ষিণ এশিয়ায় তাদের ডলারের সাম্রাজ্য ছড়ানো। দ্বিতীয় যুবক। কিন্তু সেই সাম্রাজ্য কদিনের? যদি এই মারামারি বেড়েই চলে, মেম থেকে সাহেবে চড়ায়। প্রাণকেষ্ট বাবুর মতন হাজার হাজার প্রাণকেষ্ট দেখা দেয় একে একে, তাহলে তাহলে এশিয়ার বুকে সাদা চামড়ার এই সাহেবি আনা আর কত দিনের? তৃতীয় যুবক। প্রাণকেষ্ট বাবু, আপনি ধন্য, আপনাকে আমরা সাধুবাদ দিই। যদি আদালতের বিচারে আপনি খালাস পান, তাহলে আমাদের ইচ্ছে আছে আমাদের নব্য যুব সংঘের পক্ষ থেকে সংবর্ধনা সভা ডেকে আপনার উপযুক্ত অভিনন্দন আপনাকে দেয়া। আশা করি আপনি তাতে অমত করবেন না। প্রাণকেষ্ট। কী সর্বনাশ! সাংবাদিক। এইবার আপনার বিবৃতিটা দিন তো, তারপর আমাদের ক্যামেরাম্যান এসে আপনার ফটো তুলে নেবে। প্রাণকেষ্ট। ফটো আবার? ফটো আছে এরপরে? সাংবাদিক। হ্যাঁ, ফটো নিতে হবে বই কি, তবে এখন নয়, টিফিনের পর আদালত বসলে। আপনি যখন জবানবন্দি দেবেন সেই সময়ের ফটো একখানা কাল আমাদের পত্রিকায় বেরোবে, দেখবেন। প্রথম ব্যক্তি। মেমকে মেরে ফেমাস হয়ে গেলে হে, ছড়িয়ে পড়লো তোমার ফেম চারধারে। পঞ্চম ব্যক্তি। একেই বলে কপাল। এত মেম তো চোখে পড়ে, হাত আর না গেলেও আসে কত, কিন্তু কেন জানি নে ওরা হাত উঠতে চায় না কিছুতেই। তৃতীয়। ধন্য ধন্য প্রাণকেষ্ট বাবু, অদ্ভুত বীরত্ব আপনার। সাংবাদিক। আচ্ছা বলুন তো এখন, মেমটিকে আপনি মারতে গেলেন কেন হঠাৎ? বিস্তারিত করে বলুন। সমস্ত আমি টুকে নিচ্ছি আমার নোটবুকে। খাতা পেন্সিল বার করলেন। চতুর্থ ব্যক্তি। মাথা খারাপ হয়েছিল বোধ হয়, নইলে কেউ কি অমন করে খেপে যায়? তৃতীয় ব্যক্তি। খেপে যাবার হেতু? মেম বুঝি মারতে এসেছিল তোমায়? না প্রাণকৃষ্ট, তাই তুমি নিজের প্রাণ বাঁচাতেই বাধ্য হয়েই। সাংবাদিক। ও তাই, আত্মরক্ষার খাতিরেই বুঝি। কিন্তু মেমরা তো সচরাচর কাউকে কিছু বলে না। একটা ছোট্ট ছেলে ওদের মধ্যে হঠাৎ। হ্যাঁ, কাউকে কামড়াও না কখনো। তৃতীয় ব্যক্তি। তুমি কে হে ছোকরা এই আদালতের গুলতানিতে? আধার ব্যাপারে জাহাজের খবর নিয়ে। ছেলেটি। আমি পাড়ার ছেলে। চতুর্থ ব্যক্তি। কোন পাড়ার? ছেলেটি। প্রাণকৃষ্ণবাবুর পাড়ার। আমাদের কাগজে আমরা ওর জীবনী ছাপব, সেই জন্য এসেছি। সাংবাদিক। তোমাদেরও ফের পত্রিকা আছে নাকি? ছেলেটি। রীতিমতো নামজাদা কাগজ, অনেক নাম করা লেখক লেখেন আমাদের কাগজে। সাংবাদিক। মুদ্রণ সংখ্যা? মানে কত ছাপা হয় তোমাদের পত্রিকা? ছেলেটি। আমাদের পাড়ার একমাত্র মুখপাত্র, মুদ্রণ সংখ্যা মাত্র 1।
হাতে লেখা পত্রিকা কিনা? সাংবাদিক: ও, হাতে লেখা, তাই? ছেলেটি: কিন্তু হাতে হাতে ঘোরে মশাই, আপনাদের কাগজের মতো না যে পড়ে আর ফেলে দেয়, আর যত আজে বাজে বিজ্ঞাপনে বোঝাই, আমাদের পত্রিকা পড়তে পায় না। প্রাণকেষ্ট: আমিও পড়তে পাইনি তো। ছেলেটি: একটি মোটে লেখক যে, লেখা দেন অনেকেই, কিন্তু লিখতে হয় সব এই আমাকেই। সেই জন্যই তো। তা আপনার জীবনী যদি না দেন, অন্তত আপনার একটা বাণী দিন। জলযুগের কাল উত্তীর্ণ হতেই আদালতের চোপড়াদারের প্রবেশ। চোপদার: চুপ চুপ, হল্লা করো না কেউ, হাকিম সাহেব আসছেন। ক্রমে ক্রমেই উকিলরা এসে নিজেদের আসন দখল করলেন। হাকিম এলেই পরে কাজ শুরু হলো আদালতের। পাবলিক প্রসিকিউটর: এইবার আসামির জবানবন্দি নেওয়া হোক। আসামি পক্ষের উকিল: ধর্মাবতার, আমার আসামির একটি আর্জি আছে। তার যা কিছু বলবার আপনার কাছেই সে নিবেদন করতে চায়। হাকিম: বেশ তো, বলুন না। প্রাণকেষ্টকে: যা বলবে খোলাখুলি বলো, সব, ভয় নেই, কোনো কথা গোপন না করে বলো। প্রাণকেষ্ট: শুনুন ধর্মাবতার, বলি তাহলে। ম্লান হাসির সঙ্গে শুরু হলো তার। কেন যে এমনটা ঘটল সে কথা এখন পর্যন্ত কাউকে বলিনি, আমার স্ত্রীকেও না। কিন্তু আপনি যখন অভয় দিচ্ছেন তখন বলি, খোলাখুলি বলবো সব। যখন জানতে চাইছেন আপনি, লুকোবো না কিছুই। শুনুন ধর্মাবতার, বলি তাহলে। কেন যেমনটা ঘটে গেল বলি সে কথা। শ্বেতাঙ্গ মহিলাটি বাসে উঠলেন। হাকিম: তুমি তখন কোথায় ছিলে? প্রাণকেষ্ট: আগে সেই বাসেই, সেখানেই ছিলাম। আগে থেকেই উঠে বসেছিল। তারপরের মোড়ে এই মহিলাটি উঠে বসলেন আমার সামনেই। তারপরে তিনি তার হাত ব্যাগ খুলে মানিব্যাগ বার করলেন। তারপর তার হাত ব্যাগ বন্ধ করলেন, মানিব্যাগ খুলে একটা আনি বার করলেন। আনিটি বার করে মানিব্যাগে বন্ধ করলেন। তারপর উনি তাকিয়ে দেখলেন যে কন্ডাক্টর বাসের দোতলায় উঠছে। অতএব আবার তিনি তার হাত ব্যাগ খুলে মানিব্যাগ বার করলেন। হাকিম: কিন্তু এত খোলাখুলি কেন রে বাপু? আমি তো ঠিক বুঝতে পারছি না। প্রাণকেষ্ট: আগে আপনি তো বললেন খোলাখুলি বলতে সব। খোলাখুলি সমস্তটাই তাই আপনাকে জানাচ্ছে আগাগোড়া। হাকিম: জানাও। প্রাণকেষ্ট: তারপর উনি দেখলেন কন্ডাক্টর দোতলায় গেল। তখন তিনি হাত ব্যাগ খুলে তার মানিব্যাগ বার করলেন, করে হাত ব্যাগ বন্ধ করলেন, মানিব্যাগ খুলে আনিটি রাখলেন তার ভিতরে, রেখে মানিব্যাগ বন্ধ করলেন, করে হাত ব্যাগ খুলে মানিব্যাগটি রাখলেন, রেখে হাত ব্যাগটি বন্ধ করলেন। হাকিম: মানিব্যাগ বন্ধ করলেন তাই বলো। প্রাণকেষ্ট: মানিব্যাগ বন্ধ করলেন না হুজুর, তাই কি? মানিব্যাগ খুলে তার মধ্যে হাত ব্যাগ রাখলেন না? হাত ব্যাগ খুলে মানিব্যাগ রাখলেন না? কি মানিব্যাগ খুলে হাত ব্যাগ বার করলেন? না, তা কি করে হয়? মানিব্যাগের ভেতরে থেকে হাত ব্যাগ কি বার করা যায় কখনো? মানিব্যাগের ভেতর হাত ব্যাগ রাখাই যায় না যে, তা কি করে হতে পারে হুজুর? হাকিম: তুমিই জানো, আমি কি জানি? প্রাণকেষ্ট: আপনি সমস্ত গোলমাল করে দিলেন হুজুর, আমার সব গুলিয়ে যাচ্ছে কেমন। দাঁড়ান হুজুর, ফের তাহলে আগের থেকে শুরু করি, গোড়ার থেকে খেই ধরি আবার। হাকিম:
না না, আর গোড়া থেকে নয়, মাঝামাঝি থেকে শুরু করলেই হবে। সেই যেখানে মেমটি দেখল যে কন্ট্রাক্টর দোতলায় যাচ্ছে, তারপর থেকেই। প্রাণকেষ্ট তারপর থেকে? তারপর উনি দেখলেন যে কন্ট্রাক্টর বাসের দোতলায় যাচ্ছে। দেখে ফের তিনি তার হাত ব্যাগ খুললেন, খুলে মানি ব্যাগ বার করলেন, বার করে হাত ব্যাগ বন্ধ করলেন, বন্ধ করে মানি ব্যাগ খুললেন। হাকিম: বন্ধ করে মানি ব্যাগ খুললেন? সে আবার কেমন? বন্ধ করছেন আবার খুলছেন, দুরকমের দুটো কাজ একসঙ্গে হয় কি করে? প্রাণকেষ্ট: কি করে হয় তা বলতে পারবো না হুজুর, তবে হয়েছিল, হচ্ছিল, এইটুকুই শুধু বলতে পারি। একটা খুলছেন আর একটা বন্ধ করছেন, একটার পর একটা ঘটে যাচ্ছে অবলীলাক্রমে, পরম্পরায়। হাকিম: ওহ, বুঝেছি, আচ্ছা বলে যাও। প্রাণকেষ্ট: তখন উনি দেখলেন কন্ট্রাক্টর বাসের দোতলার দিকে হেলে দুলে রওনা দিলেন। দেখে না আবার উনি ওর হাত ব্যাগ খুললেন, খুলে মানি ব্যাগ বার করলেন, মানি ব্যাগ বার করে তার হাত ব্যাগ বন্ধ করলেন। কোনটার ভাগ্যে কি ঘটছে ভালো করে লক্ষ্য রাখুন হুজুর। তারপর হাত ব্যাগ বন্ধ করে মানি ব্যাগ খুললেন, মানি ব্যাগ খুলে তার আনিটি যথাস্থানে রাখলেন। তারপর হাকিম: ভালো করলেন, তারপরে? প্রাণকেষ্ট: ভালো করলেন? না না, ভালো আর কি করলেন হুজুর। তারপর তিনি তার আনিটি রেখে মানি ব্যাগ বন্ধ করলেন, করে তার হাত ব্যাগ খুললেন, খুলে মানি ব্যাগটি রাখলেন ভেতরে, রেখে হাত ব্যাগ বন্ধ করলেন। তারপর করবার পর তিনি দেখলেন কন্ট্রাক্টর নামছে সিঁড়ি দিয়ে। কন্ট্রাক্টরকে দোতলায় আসতে দেখে ফের তিনি হাত ব্যাগ খুললেন, খুলে মানি ব্যাগ বার করলেন, বার করে হাত ব্যাগ বন্ধ করলেন। তারপরে মানি ব্যাগ খুললেন, খুলে একটা আনি বার করলেন আর তার মানি ব্যাগ বন্ধ করলেন। হাকিম অস্থির হয়ে: থামো থামো, তুমি আমায় পাগল করে দেবে দেখছি। প্রাণকেষ্ট: আজ্ঞে হুজুর, আমার ঠিক তাই হয়েছিল বোধ হয়। পাগল হতে আর কিছু বাকি ছিল না আমার, খেপে গেছিলাম মনে হয়। হাকিম: খেপে যাওয়ার কি আছে এতে? সমস্ত ব্যাপারটা অত ভনিতা না করে এক কথায় কি বোঝানো যায় না, বলা যায় না কি এটা খেপে? প্রাণকেষ্ট: এক খেপে? এক খেপে কি করে বলবো হুজুর, খেপে খেপে হচ্ছিল যে। হাকিম চড়া গলায়: হচ্ছিল তো হচ্ছিল, সেখানে হচ্ছিল, তার এখানে কি? এখানে কি সমস্ত ঘটনা সংক্ষেপে বলা যায় না একটু চেষ্টা করলে? প্রাণকেষ্ট: চেষ্টা করলে? চেষ্টার অসাধ্য কিছু নেই বলে বটে লোকে, কিন্তু চেষ্টা করলে কি ছুঁচোর ছ্যাদার ভেতর দিয়ে একটা হাতি গলানো যায়? হাজার চেষ্টা করুন, পারবেন না কিছুতেই। এটাও ঠিক তেমনি এক সূচিভেদ্য ব্যাপার হুজুর, হাতাহাতির ব্যাপার এটাও তো। হাকিম: কিন্তু তুমি তো বাপু ছুঁচি ফোটাচ্ছ তখন থেকে, আসল কথার সূত্রপাত কই? প্রাণকেষ্ট: আগে বলছি তো হুজুর, বলেছেন সব কথা খুলে বলতে। কিচ্ছুটি না গোপন করে সমস্ত খোলসা করতে বলেছেন হুজুর। আমিও তাই, আজ্ঞে আমরাও তাই, বলে উপায় নেই। যেমনটি আমি দেখেছি তেমনটি হুজুরকেও আমি দেখাতে চাই। তারপর তিনি করলেন কি শুনুন। মানিব্যাগ বন্ধ করে তার হাত ব্যাগটা খুললেন, খুলে। হাকিম: কি দেখাতে চাও? আমাকে দেখাতে চাও বটে। আমার এক এজলাসে আমার সামনে দাঁড়িয়ে আমাকেই তুমি দেখাতে চাও? এত দূর স্পর্ধা!
হাকিমের চোখ মুখ লাল হয়ে ওঠে। তবে দেখো দেখো, এই বলে আসন ছেড়ে উঠে কাঠগড়ার কাছে গিয়ে প্রাণকেষ্টর গালে পেল্লায় এক চর বসিয়ে দিলেন। এই দেখো তবে, হয়েছে এবার। প্রাণকেষ্ট: আজ্ঞে হুজুর, আমিও এর বেশি কিছু করিনি। নিজের গালে হাত বুলোতে বুলোতে: এর বেশি আর কিছুই করিনি আমি মেমকে। এমন আপনি দেখলেন তো, আপনি এখন দেখলেন তো হুজুর, দেখলেন তো সব।